নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। অগাস্ট মাস ভারতের ইতিহাসের ক্রান্তি মাস। এই অগাস্টের আজকের তারিখে ঘটে গেছিল ঠিক ভোরের দিকে এক বীভৎস ঘটনা, যে ঘটনা গোটা শহরবাসী থেকে গোটা বঙ্গবাসীকে হৃদয় চিত্তর একেবারে নাড়িয়ে দিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রী, তিনি প্রয়াত হয়েছেন। তারপরে সকালবেলা যে খবরটা ধীরে ধীরে ক্রমশ প্রস্ফুটিত হয়ে এটা দাবানলের আকার নিচ্ছে, তা কিন্তু এই আজকের দিন 2024 সালে। সেই দিন অভয়া, একজন চিকিৎসক, যে দু চোখ ভরে যার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হয়ে মানবজাতির সেবা করবেন, তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা এবং ধর্ষণ, এই দুটো ঘটনা ঘটার পর তাকে যেভাবে আর কি তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল বা যা যা কিছু হয়েছিল, প্রত্যেকটা ছত্রে ছিল প্রশাসনিক গাফিলতির এক চরম নিদর্শন। শহরবাসী এটা মন থেকে কখনোই মেনে নিতে পারেনি। যদিও তৎকালীন সময় কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায় নামে এক দুর্ধর্ষ ক্রিমিনালকে, যার অতীত রেকর্ড ছিল হচ্ছে ইজ এ কমপ্লিটলি একজন হিস্ট্রি শিটার। সে সঞ্জয় রায় এবং দ্রুত বিচার হয়, বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় থেকে অভয়ার মা বাবা সহ চিকিৎসক মহলের সংখ্যাগরিষ্ঠ অংশ তারা বিশ্বাস করতেন যে এই ঘটনা, এই ধরনের এক ভয়ঙ্কর ঘটনা একার পক্ষে ঘটানো সম্ভব নয়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং গ্রেপ্তার হয়েছিলেন আরজি করে তৎকালীন যিনি প্রিন্সিপাল, এবং তার সঙ্গে আরও কয়েকজনের উপর সিবিআই তদন্তের নির্দেশ হয়। সিবিআই তদন্ত করেছে এবং সিবিআই সেই তদন্তের পর কি দেখা গেল, সিবিআই তদন্তের পর দেখা গেল যে সিবিআই এখন পুরো কেসটাকে থেকে ফিরে আসতে চাইছে। ঠিক যেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার আজ 22শে শ্রাবণ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই এশিয়া মহাদেশের সেই মহাদেশের যিনি প্রথম প্রাপক নোবেল পুরস্কার, তার পুরস্কার চুরি যাওয়ার পর তদন্তভার সিবিআইয়ের উপর ন্যস্ত ছিল। সে তদন্ত করার পর জানায় তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। এবং অভয়া কাণ্ডেও অনেকটা সিবিআইয়ের এই ভূমিকা। এবং এই যে প্রশাসনিক বা একটা রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর এই যে একটা এরকম গা ছাড়া মনোভাব বা হচ্ছে প্রকৃত তদন্তকে সত্যিকারে উদ্ঘাটিত করার মতো যে সাহস, যে দৃঢ়তা, সেটা দেখাতে অপারগতা, এই সমস্ত কিছু আজকের 1 বছর পর ফিরে দেখে কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হতে হয়। কেন এমনটা হয়? কেন একজন চিকিৎসক যিনি খুব সাধারণ ঘর থেকে এসে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলো থেকে উত্তীর্ণ হয়ে তারা যখন যায় ডিউটি করতে একটি সরকারি হাসপাতালে, কেন এই ধরনের ঘটনার শিকার হবে? এই ঘটনা আজও মন থেকে অনেক মেনে নিতে পারেননি শহরবাসী বা বঙ্গবাসী। তাদের কাছে মনে হচ্ছে জাস্টিস হয়তো পেল না। কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা বরাবর রাখতেই হবে। তার কারণ ভারতবর্ষের গণতন্ত্রের পথে, মানবাধিকারের প্রশ্নে বা বিভিন্ন সময় পথ সংকুচিত হয়েছে, সেই পথ কিন্তু জন আন্দোলন বা বিভিন্ন ক্ষেত্রে সে পথকে আবার প্রসারিত করেছে। এইভাবেই গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। বহু মানুষ বিভিন্ন বিভৎস ঘটনার শিকার হন, কেউ কেউ শহীদ হন, এরকম নানা ঘটনা প্রবাহে চলতে থাকে। আজকের শহরও কিন্তু আবারও সেই প্রতিবাদে মুখর হয়ে উঠবে। রাত 9টা থেকে শুরু হবে মিছিল, কলেজ স্কোয়ার থেকে যাবে হচ্ছে শ্যামবাজার আরজি কর অভিমুখে। অনেক প্রতিবাদীরা, ডাক্তাররা, চিকিৎসক যারা বিশেষভাবে জুনিয়র ডাক্তার, তারা অসাধারণ লড়াই করছেন এবং করেছেন, এবং আগামী দিনেও সেই লড়াইকে তারা একটা জায়গায় নিয়ে যাবেন এই আশা রাখা যায়। তার কারণ চিকিৎসক মহলের উপর বাংলার মানুষের বিশাল আস্থা রয়েছে। তার কারণ তারা জীবন দেন এবং হচ্ছে মানুষের প্রাণ বাঁচান। এই ক্ষেত্রে তাদের এক সহকর্মী যেখানে তিনি বিভৎস খুনের এবং ধর্ষণের শিকার হলেন, তারা সেটা মন থেকে কিভাবে মেনে নেবেন? এটা খুব স্বাভাবিক যে মন থেকে এগুলো মেনে নেওয়া সম্ভব নয়। এর মধ্যে কোনো রাজনৈতিক যেমন নয়, কিন্তু একটা রাষ্ট্রীয় পদ্ধতি, যেগুলো সেই পদ্ধতি নিয়ে বরাবর প্রশ্ন থাকবে। ঠিক যেমন প্রশ্ন সিবিআই নিয়ে রয়েছে, প্রশ্ন রয়েছে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে, তাদের বেশ কিছু মন্তব্য সেই সময়
মানুষ মেনে নিতে পারেননি, যে কারণে নগরপালকেও সরে যেতে হয়েছে পরবর্তী সময়ে। এরকম অনেক ঘটনা রয়েছে, প্রশাসনিক গাফিলতির ছত্রে ছত্রে উদাহরণও রয়েছে, বারবার এই কথাটা বলতেই হবে। আজ এই ঘটনার 1 বছরে আমরা জনমতে থাকব, আপনারাও অবশ্যই দূরভাষে অংশ নেবেন, তার কারণ আমরা গভীর রাত পর্যন্ত আজকে অবশ্যই থাকব খবরে। নজর রাখবেন আর প্লাস নিউজের চ্যানেলে। আমি প্রথমেই যাব হচ্ছে যে সিবিআইতে গেছিলেন, সিবিআইয়ের সর্বোচ্চ কর্তার সাথে দেখা করে হতাশ হয়েছেন অভয়ার বাবা মা দুজনেই। আপনার ছবি দেখলেন যে এই দম্পতি এখন বলা যায় এই মুহূর্তে তাদের একমাত্র সন্তানকে হারিয়েও তবু কিন্তু তারা চোয়াল চাপা লড়াই করছেন। আর সেখানে অনেক বিদ্রূপ আছে, অনেক রকম আছে, রাজনৈতিক নানা আঁকিবুকি খেলা আছে, অঙ্ক আছে, সমস্ত কিছুকে তাদের সহ্য করতে হচ্ছে। কখনো উপেক্ষা করে তারা যেভাবে এগোচ্ছেন এটাকে সম্মান জানাতেই হবে, তার কারণ ভবিষ্যৎ এইভাবে তৈরি হয়। তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীরও দেখা করার কথা ছিল, কিন্তু তারা চেয়েছিলেন, কিন্তু দেখা হয়নি। এসবগুলো নিয়ে কী বা বলা যেতে পারে, আপনারা এই সমস্ত কিছু নিয়ে অবশ্যই আজকে জনমতে অংশ নেবেন। আজকে জনমত তাদের উদ্দেশ্যে, এই অভয়ের উদ্দেশ্যে আমরা ট্রিবিউট করব, এবং মানুষের এই জাগরণ এটাকে কখনোই উপেক্ষা করার বিষয় নয়, এবং এই জাগরণের পাশে থাকতে হবে, কেন জাগ্রত বিবেক সমাজকে সবচেয়ে বেশি পরিবর্তনের আহ্বান করে নিয়ে আসে এবং পরিবর্তন করতে সম্পন্ন করে। সেই জাগ্রত বিবেকের কাছে আজকে আমাদের আহ্বান থাকবে, আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত জানাবেন। প্রথমে যাব প্রতিবেদনের পর আজকে ঠিক কী পরিস্থিতি হতে চলেছে আরজি করে, সেই পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাবো। অবশ্যই রাজনৈতিক বক্তব্য থাকবে, তার কারণ এই আন্দোলন রাজনৈতিক রূপও নিয়েছিল। নাগরিকের আন্দোলন এবং রাজনৈতিক দল, এই দুটোর কিন্তু একটা সংমিশ্রণ ঘটেছিল, যেটা বাংলার মানুষের মধ্যে চেতনায় অবশ্যই আঘাত করেছিল। আমি যাব প্রথমে প্রতিবেদনে। দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেও কোনো লাভ হলো না। আরজি কর কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় আরও হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা মা। বৃহস্পতিবার রাতে ফিরে কলকাতা বিমানবন্দরে তাঁদের কণ্ঠে শোনা গেল ক্ষোভের সুর। সিবিআই কে নিশানা করে তারা বলেন, সিবিআই এর ডিরেক্টর নিজে বলছেন এই মামলা ছেড়ে দেবেন। সিবিআই একটা বোগাস সংস্থা। নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমে জানান, সিবিআই এর কাছে একটাও প্রশ্নের উত্তর নেই। কে ধর্ষণ করলো, কোথায় করলো, কেন করলো, কোনো তথ্য দিতে পারেননি ডিরেক্টর। আদালতের নির্দেশে তদন্ত করছে যে সংস্থা, তার এমন অবস্থান মেনে নেওয়া যায় না। তিনি এও জানান, সিবিআই ডিরেক্টর নিজে বলেছেন মামলা ছেড়ে দেবেন। তারা জানিয়েছেন এই কথাটি আদালতে গিয়ে বলতে। এই প্রসঙ্গে নির্যাতিতার বাবার কটাক্ষ, 140 কোটির দেশের মানুষ যাদের ওপর ভরসা করেন, সেই সংস্থা যে কতটা বোগাস তা নিজের চোখেই দেখলাম। আমাদের পক্ষে সংবাদ থাকা সম্ভব নয়, ওই জন্য চলে এসেছি। যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরে গিয়ে নিশ্চয়ই কথা বলবো। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো? সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি, যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত বোকাস একটা জিনিস হতে পারে, সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। যেরকম সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা মামলা ছেড়ে দেবো। কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি ছিলাম, কোর্ট মেনে নেই। সেখানে কোর্ট পছন্দ করে দিয়েছে। এখন আপনি বলছেন কে ছেড়ে, কোর্টে গিয়ে বলুন। দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের হাতে একটি প্ল্যাকার্ডও তুলে দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। তাতে লেখা ছিল, মেরুদণ্ড দেখান, না হয় পদত্যাগ করুন। সেই প্ল্যাকার্ডের প্রতিক্রিয়ায় সিবিআই ডিরেক্টর বলেন, আমাদের মেরুদণ্ড আছে। এর উত্তরে নির্যাতিতার মা সাফ জানিয়ে দেন, না, আপনাদের মেরুদণ্ড নেই, থাকলে এমন অজুহাত দেখাতেন না। শুধু সিবিআই ডিরেক্টর নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করার কথা ছিল নির্যাতিতার বাবা মায়ের, কিন্তু সময়ের অভাবে তা হয়নি। নির্যাতিতার বাবা বলেন, ওরা সোমবার পর্যন্ত থাকতে বলছিল, কিন্তু শনিবার আমাদের নবান্ন অভিযান রয়েছে, তাই সোমবার পর্যন্ত থাকা সম্ভব হয়নি।
অমিত শাহ পরে সময় দিলে অবশ্যই আবার যাব। এদিকে নির্যাতিতার মা জানান, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাকে নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। বলেন, মেয়ের ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত কোনো কিছু নেব না। তাই আমরা সিবিআই কে এটা দিই। কি দিয়েছেন? সিবিআইকে সিদ্ধারা উপহার দিয়েছিল। নিয়ে দূরে গিয়ে আবার গিয়ে যখন দেখেছে তখন রিটার্ন করে বলছে নেই নেই আপকো স্পেন আয়ে। আমরা তখন দূর থেকে বলেছি আপনার মেরুদণ্ড নেই। নেই, আপনাদের মেরুদণ্ড নেই। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, যে ন্যায় চাইলে সেদিন আপনার থেকে এটা নেব। এক রাত নয়, একের পর এক রাত দখল আন্দোলনের সাক্ষী থেকেছে এই শহর। আরজিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ করে 24 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত হাতে নিয়ে সিবিআই ও চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নামই উল্লেখ করে। এরপর সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডে সাজা দেয় শিয়ালদা আদালত। গত একটা বছরে নির্যাতিতার পরিবারের ধারণায় বদল বেশ ঘটেছে। প্রথম থেকে তাদের অভিযোগ ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে, এখন সেখানে জুড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারও। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। সিবিআই অধিকর্তার সাথে দেখা করে এতটাই হতাশ যে সিবিআই একটি বোগাস সংস্থা, এই শব্দটি প্রয়োগ করেছেন, বোগাস। এটা নিশ্চয়ই সিবিআইয়ের অভিধানে কখনো লেখা হবে না, কিন্তু নাগরিক জীবনের অভিধানে এই সিবিআই এই বোগাস শব্দটি তাদেরকে কতটা আগামী দিনে চেস করবে, এটা কিন্তু দেখার প্রয়োজনীয়তা রয়েছে। কোথাও কোথাও হচ্ছে সেই ক্ষেত্রে আদালতের কাছে তাদের বয়ান দিতে হবে, এবং এটা এমনই একটা অবস্থা যে এই প্রকৃত দোষী কে এইটা খুঁজতে গিয়ে তোলপাড় অবস্থা এখনো পর্যন্ত। এবং যে কারণে এটা নাগরিক আন্দোলন থেকে প্রফেশনাল যারা রয়েছেন, বিশেষ করে চিকিৎসক মহল, তাদের কাছে তো এটা একটা বড় বিষয়। আমরা সরাসরি চলে যাব এখন হচ্ছে একটু কলেজ স্কোয়ার, যেখান থেকে আজকে রাত্রিবেলা রাত দখলের ডাক দিয়েছেন যে জুনিয়র ডক্টরস ফেডারেশন এবং বিভিন্ন আরও সংগঠন তাদের সাথে রয়েছেন, বিশেষ করে চিকিৎসক সমাজ। এবং কলেজ স্কোয়ার কিছুক্ষণের মধ্যে পরিপূর্ণ হয়ে উঠবে। সেখান থেকে মিছিল সোজা চলে যাবে হচ্ছে শ্যামবাজারে, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের ওখানে। ডাক্তার রাধা গোবিন্দ কর, যিনি ব্রিটিশ শাসনের যুগে ভারতবর্ষের নাগরিকদের কাছ থেকে হাত পেতে টাকা চাঁদা গ্রহণ করে এই হাসপাতালটা তৈরি করেছিলেন, যা স্বদেশী আন্দোলনের সময় এক বড় রকমের শক্তির আধারস্থল ছিল। আর আজ সেটা ন্যায্য বিচারের জন্যে কোলাহল মুখর হয়ে উঠেছে। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান আজও কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি শান্তিকার কাছ থেকে জানতে চাইব, কলেজ স্কোয়ারে রাত 9টার মিছিল, কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার সময় আস্তে আস্তে জমায়েতটা ঠিক কিভাবে হচ্ছে, কিভাবে কারা কিভাবে আসছেন, তারপর কিভাবে হবে, গোটা ঘটনাটা একটু তোমার কাছ থেকে প্রথমে একটু শুনে নেব। সুচিত্রা, রাত 9টায় কিন্তু কলেজ স্কোয়ার থেকে, অর্থাৎ যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে মশাল মিছিল কিন্তু ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে। এবং তাদের যেটা বক্তব্য যে 8ই আগস্ট মধ্যরাতেই আরজি করে ঘটে গিয়েছিল সেই নারকীয় ঘটনা, এবং পরের দিনকে যখন অর্থাৎ 9ই আগস্ট যখন সেই ঘটনার কথা বা নির্যাতিতার উপর যেভাবে অত্যাচার হয়েছিল সেই খবর যখন সামনে এসেছিল, কার্যত প্রত্যেকে শিউরে উঠেছিলেন। এবং সেই কারণে
এই 8ই আগস্ট মধ্যরাত আরও একবার দখল করার ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে, এবং তার আগে রাত 9টায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এবং যেহেতু সময়টা রাত 9টা এবং ঘড়িতে এই মুহূর্তে সময় 7টা, তাই আরও অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কলেজ স্কোয়ার চত্বর, সিআর এভিনিউ এই চত্বর কিন্তু আস্তে আস্তে প্রতিবাদীদের যে ভিড় বা প্রতিবাদীদের যে উপস্থিতি তার দ্বারা কিন্তু ভরে উঠবে। এবং এর পাশাপাশি শহর কলকাতা যে আজকে রাতে আরও একবার উই ওয়ান্ট জাস্টিস কিংবা জাস্টিস ফর আরজি কর এই স্লোগানে মুখরিত হবে তা কিন্তু বলাই বাহুল্য। এর পাশাপাশি আমরা যেরকমটা জানতে পারছি যে আগামীকাল যেরকম নবান্ন অভিযান রয়েছে, সেখানে যেরকম নির্যাতিতার মা বাবা তারাও উপস্থিত থাকবেন। আজকে শ্যামবাজারে মধ্যরাতে যখন রাত দখল যে কর্মসূচি, সেই কর্মসূচি যখন শুরু হবে, সেই কর্মসূচিতে কিন্তু উপস্থিত থাকতে চলেছেন নির্যাতিতার মা বাবা। এবং আজকে যে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে, সেই মশাল মিছিলে একদিকে যেরকম জুনিয়র চিকিৎসকরা তো থাকবেনই, এর পাশাপাশি কিন্তু নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজ গত 1 বছর প্রায় প্রত্যেকটা দিন যারা লাগাতার পথে থেকেছেন, যারা লাগাতার পথে নেমে আরজি করের নির্যাতিতার জন্য সরব হয়েছেন, সেই সমস্ত মানুষজন কিন্তু আজকে আরও একবার এই মশাল মিছিলে একদম পা মেলাতে দেখা যাবে। এর পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তাদের সংগঠনের তরফ থেকে তারাও উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে আগামীকাল তাদেরও কিন্তু কালীঘাট চলো অভিযান রয়েছে। এর পাশাপাশি আজকে মশাল মিছিলের পর যখন এই মিছিল শ্যামবাজার চত্বরে গিয়ে পৌঁছবে মধ্যরাত অর্থাৎ 12টা থেকে কিন্তু যে রাত দখল কর্মসূচি, সেই রাত দখল কর্মসূচি হবে। এবং এই রাত দখল কর্মসূচির জন্য শ্যামবাজারের পাঁচমাথার যে মোড়, সেই পাঁচমাথার মোড় থেকে খানিকটা এগিয়ে গিয়েই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কিন্তু একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এবং এই মঞ্চ প্রস্তুত করতে গিয়েও দফায় দফায় পুলিশের সঙ্গে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তারা, কারণ তাদের যেটা অভিযোগ ছিল যে পুলিশ কিন্তু তাদেরকে মঞ্চ বাঁধতে দিচ্ছে না। এই ঘটনা কিন্তু আজকে প্রথম এমনটা নয়, গত 1 বছরে এরকম একাধিক ঘটনা ঘটেছে যেখানে কিন্তু প্রতিবাদের জন্য মঞ্চ বাঁধার সময় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন আন্দোলনকারীরা। অবশেষে দীর্ঘক্ষণ একটা বাদানুবাদের পর তারপর কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা মঞ্চ তৈরি করেছেন এবং সেখানেই কিন্তু আজকে গোটা রাত তারা থাকবেন। যারা সিনিয়র চিকিৎসক বা জুনিয়র চিকিৎসক যারা থাকবেন তারা বক্তব্য রাখবেন, আরজি করের নির্যাতিতার স্মৃতিতে তারা কথা বলবেন। এর পাশাপাশি স্ট্রিট পেইন্টিং, বিভিন্ন রকমভাবে কিন্তু তাকে স্মরণ করা হবে। আগামীকালও সকাল থেকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। একদিকে যেরকম আরজি করের নির্যাতিতার মা বাবা তারা নবান্ন অভিযানে সামিল হচ্ছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি থাকবেন। এবং একেবারেই এই নবান্ন অভিযান যেটা হতে চলেছে অরাজনৈতিক নবান্ন অভিযান। এর পাশাপাশি সকালবেলা কিন্তু অভয়ার নামে রাখি বন্ধন বা দ্রোহের রাখি বন্ধন হতে চলেছে এবং বিকেলবেলাতে আরজি করে যে নির্যাতিতার যে মূর্তি রয়েছে বা ক্রাই অফ দ্য আওয়ার যে মূর্তি রয়েছে, সেই মূর্তির সামনে প্রতিবাদী জমায়েত হবে। আজকে যে কর্মসূচি, এই মুহূর্তে যে মশাল মিছিল নির্যাতিতার নামে তার জন্য প্রতিবাদ চেয়ে যে প্রতিবাদের আগুন আজকে এই 1 বছর পার করে আরও একবার জ্বলে উঠবে, সেই আগুন জ্বলতে কিন্তু আর অল্প কিছু সময়ের অপেক্ষা এবং আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা। কাউন্টডাউন রীতিমতো শুরু হয়ে গেছে। এই মুহূর্তের কলেজ স্কোয়ার দেখে হয়তো বোঝা একটা প্রান্ত থেকে কিন্তু আরজি করের সামনে ইতিমধ্যে কিন্তু জমায়েত কিন্তু প্রবল হতে শুরু করেছে। কেন্দ্রবিন্দু আরজি কর, যেখানে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল আজকের দিনে, এবং তারপর থেকে জেলায় জেলায় আপনাদেরকে জানিয়ে রাখি আরজি কর কাণ্ডের 1 বছরে জেলায় জেলায়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় লড়াইয়ের ডাক। দক্ষিণ 24 পরগনা, বসিরহাট, সমস্ত জায়গায় মানববন্ধন সহ পদযাত্রা কর্মসূচি। ন্যায় বিচারের দাবিতে নাগরিক সমাজের পক্ষ থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই কর্মসূচির ছবিও আপনাদেরকে দেখাবো, তার কারণ আমরা নাগরিক যে কোনো আন্দোলনের পাশে আমাদের কণ্ঠ সবসময় সোচ্চার থাকবে। আর স্টুডিওতে রয়েছেন স্নেহায়ন সরকার, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি। এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে আমি এই কথাটা জানতে চাইব, একদিকে যেরকম বোগাস বলেছেন, বোগাস সিবিআই, এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে বারবার আগামীকাল মানে যেখানে নবান্ন অভিযান রয়েছে, নবান্ন অভিযানের ক্ষেত্রে আগামীকাল নবান্ন অভিযান হচ্ছে, শুভেন্দু অধিকারী থাকছেন, নির্যাতিতার মা বাবা থাকছেন, আজকে রাতের বেলা তিনি থাকছেন। অর্থাৎ নাগরিক সমাজ এখনো পর্যন্ত, কৃষাণু, নাগরিক সমাজ এখনো পর্যন্ত কিন্তু এটা ভুলতে পারেনি। তার কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রশাসনিক
গাফিলতিগুলো ছিল সেটা কিন্তু আজও কিন্তু প্রাসঙ্গিক রয়েছে, এমনটা মনে করছেন অনেকেই। কৃষ্ণ মিত্র। সুজিতদা, প্রথম কথা হচ্ছে যে আজকে সিবিআইয়ের প্রতি যে হতাশার বাণীগুলো শুনলাম তোমার পর্দায়, এই কথাগুলো তো আমরা বছর আগে ব্যক্ত করেছিলাম। সিবিআই ট্র্যাক রেকর্ড, সাকসেস রেট এগুলো বলছিলাম। তখন আমাদের বিদ্রোহ, তখন আমাদের আক্রমণের বা বুলিং এর সম্মুখীন হতে হয়েছে। আজকে যাদের মুখ থেকে এই কথাগুলো শুনছি, সেই সময় আমরাও বলেছি, কিন্তু পদে পদে প্রথম কথা তথ্য বিকৃত, মিথ্যেকে সত্যি বলে সামনে আনা। যেমন তুমি একটা কথা বললে তোমার মুখবন্ধনীতে, যেটা সর্বৈব আজকের দিনে প্রমাণিত, স্বীকৃত, ওটা মিথ্যা ছিল। সেটা হলো ডেড বডিকে তড়ি ঘড়ি পুড়িয়ে দেওয়া। আজকে সেখানে সাক্ষী আছে, পরিবার পরিজন আছে, পাড়ার লোক আছে। তারা সাক্ষী হিসেবে পরবর্তীকালে এসে বলেছে যে দীর্ঘক্ষণ এবং 2-3 ঘন্টা সেই বডি তাদের বাড়িতে ছিল এবং বাড়ির দোতলায় ছিল, যেখানে প্রশাসনের বা পুলিশের কোনো প্রতিনিধি ছিল না। সেখানে একমাত্র পরিবার পরিজন, বন্ধু বান্ধবরাই ছিল। কিন্তু রটিয়ে দেওয়া হলো এবং রটানোটা এতটাই গভীর অত্যাচার যে আজকে 1 বছর পরও সেই ঘর ভাঙা, তথ্য লোপাট, তড়িঘড়ি ক্রিমেশন করে দেওয়া, এইগুলো আবার সেই মিথ্যাচার হচ্ছে। আজকে সেই যেই পেপারের মাধ্যমে এই মিথ্যাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, সেই পেপার আজকে বলছে যে সোমা বলছি, আমি সোমা বলছি, এবং নাকি 150 গ্রাম বিশেষ কিছু একটা পদার্থ, এই মিথ্যাচার গুলো নাকি এই আন্দোলনের যে গ্রহণযোগ্যতা এটাকে হারিয়ে দিয়েছে। এটাই আমরা সেদিন বলেছিলাম, আমরাও প্রতিবাদ করেছিলাম, আমাদের নেত্রী স্বয়ং রাজপথে হেঁটেছিল। এক সেকেন্ড, কিন্তু এই মানে ঘোলা জলে মাঠ, এক সেকেন্ড, তুমি যেটা যারা বললে ভোট করতে চেয়েছিল, আন্দোলনের যারা গ্রহণযোগ্যতাটাকে, সেই দিন তুমি বলছো আন্দোলনের গ্রহণযোগ্যতাকে হ্রাস করেছিল কতগুলো মিস প্রপাগান্ডার কথা, এটা তুমি বলতে চাইছো? তার মানে এভরিথিং, যেটা অভয়া বাবা মা বা অনেক নাগরিক সমাজ, এটা তো হতেই পারে এরকম একটা ঘটনা। সবচেয়ে বড় কথা, ধরো একজন সরকারি হাসপাতালে চিকিৎসক যাচ্ছেন আমি বলি চিকিৎসা করতে, তিনি খুন হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, ফলে নানা রকম কথা আসতেই পারে। তার সেটা তদন্ত করে সত্যে পৌঁছানোটাই তো কাজ। কিন্তু নাগরিক আন্দোলনের গ্রহণযোগ্যতা ছিল, এটা আজকে দাঁড়িয়ে স্বীকার করছো, করছো তো? আমরাও প্রতিবাদ করেছি তো, আমার নেত্রী রাজপথে হেঁটেছেন প্রতিবাদ। এবং এই ঘটনার পর যতগুলো এরকম ঘটনা ঘটেছে, জেলাতে ঘটেছে, আমরা জানি মালদাতে ঘটেছে, কিছুটা আমার জলপাইগুড়িতে ঘটেছে, কুচবিহারে ঘটেছে, আমাদের বাঁকুড়াতে ঘটেছে, এই সবকটা রাজ্য পুলিশ রেকর্ড সময়ে শুধু তদন্ত করে চার্জশিট নয়, তারা কনভিকশন নিয়ে এসছে কোর্ট থেকে, এবং অনেক ক্ষেত্রে কনভিকশন মৃত্যুদণ্ড। এটা হলো না কেন? কারা সেই দিন ঘোলা জলে মাছ ধরছিলেন এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে অ্যাকচুয়ালি যে ক্রিমিনালিটির ঘটনা, সেটাকে লঘু করা হয়েছে। আমি তোমাকে আমার অভিজ্ঞতা বলছি, এই ঘটনা কোথায় সব থেকে বেশি লজ্জাজনক, যে আজকে আমরা নিজেদেরকে সব থেকে সুরক্ষিত মনে করি নিজের বাড়িতে এবং নিজের কাজের জায়গাতে। সে আমার অফিস হতে পারে, সে আমার দোকান হতে পারে, সে আমার হাসপাতাল হতে পারে, সে যে কোনো জায়গা হতে পারে। তো এরকম একটি জায়গা যেখানে আমি নিজেকে সব থেকে সুরক্ষিত মনে করি, এবং সেটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেইখানে যদি কাউকে এরকম লাঞ্ছনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করতে হয়, সেটা আমাদের সকলের অনুভূতিকে নাড়া দেয়। এই কথাটা আমি আগস্ট মাসে প্রথম বলেছিলাম, একটি পপুলার টিভি চ্যানেলে বসে বলেছিলাম, কিন্তু সেটার গ্রহণযোগ্যতা ছিল না। কেন কি একদল লোক সেই দিন ঘোলা জলে অলরেডি মাছ ধরতে নেমে গেছেন, এবং আজকে যারা আক্ষেপ করছেন, দুঃখের বিষয়, তারা তাদের দ্বারা সেদিনও পরিচিত হয়েছিলেন, আজকেও পরিচিত হচ্ছে। ওকে, কারণ হচ্ছে, আমি সেই দিন আমরা দেখেছিলাম
যে কাকে বাঁচানো হচ্ছে, মিথ্যের কেন আশ্রয় নেওয়া হচ্ছে, মিথ্যের আশ্রয় নিয়ে কলকাতা পুলিশ যে তদন্তটা করেছে তাকে কেন লঘু করা হচ্ছে। এই যে কারুর প্রতি কারুর নির্দেশ থাকতেই পারে, কোথাও প্রিন্সিপাল, কোথাও অন্য কোনো শিক্ষক, অন্য কোনো ছাত্র নেতা তাদের থেকে এই দিকটা দাগিয়ে দিয়ে হতে পারে তারা অন্য কোনো অনৈতিক কাজ বা দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারে, পরবর্তীকালে প্রমাণ হবে। এই ক্ষেত্রে হয়নি, এখনো হয়নি, কিন্তু সেই দিন এই জঘন্য রেপ এবং মার্ডারের সাথে তাদেরকে যুক্ত করে দিয়ে লাভটা কার হল। এবং এত নির্লজ্জ এরা যে যাকে কলকাতা পুলিশ ধরেছিল তাকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলে যে সে নাকি নিরপরাধ, তাকে নাকি ফাঁসানো হয়েছে, এই সঞ্জয় রায়কে নাকি ফাঁসানো হয়েছে। এরকম বক্তব্য রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, বিজেপি দিয়েছে, সিপিএম এর দিয়েছে। আমার মনে আছে আমি আসবো ডেফিনেটলি গতবারে যে ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে আবারও বলি যে সাধারণ যারা মানুষ যখন নামে তাদের একটা দীর্ঘশ্বাস যে রয়েছে এই ঘটনার, এখন অনেকে বিশ্বাস করেন সঞ্জয় রায় তো দোষী, সে আমিও প্রথম থেকে এটা বিশ্বাস করি, আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। কিন্তু এই বিচার বা এর বাইরেও অনেকে রয়েছেন আজও কি মানুষ ওটা বিশ্বাস করেন। এই বিষয়টা আমি অবশ্যই আসবো, সিবিআই প্রসঙ্গে আসবো স্নেহানের কাছে। তার আগে জনমতের দুজন অংশ নিচ্ছেন, তাদের থেকে একটু দীপক দাস বারুইপুর থেকে। হ্যাঁ বলুন দীপক বাবু। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলতে চাইছি যে তৃণমূলের মুখপাত্র টিভিতে বসে এত মিথ্যাচার না করে আন্দোলনটাকে দেখুন আর ভুলটাকে ভুল বলুন। আজকের যে মেয়েটা, আজকে যে বোনটা ডাক্তারটা একটা সরকারি হসপিটালের ভেতরে, এটা সারা দেশব্যাপী বিদেশব্যাপীকে নাড়িয়ে দিয়েছে, সেটাকে নিয়ে 1 বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সেই মিথ্যাচার। আর সিবিআই এর উচিত ছিল সিবিআই কেসটাকে চার্জ নিয়ে বলে দেওয়া যে আমরা এর তদন্ত করতে পারবো না, সমস্ত এভিডেন্স নষ্ট হয়ে পড়েছে। এরাও রাজনীতি করেছে আর এরাও সেই রাজনীতি করেছে। আলটিমেট মানে একটা ডক্টর আমাদের দেশ ছেড়ে এইভাবে রক্ষক থেকে ভক্ষক হয়ে চলে গেল। ধন্যবাদ দীপক দাস, আপনার বক্তব্য আমরা শুনলাম। আরও একজন আমাদের সঙ্গে জনমত অংশ নিচ্ছে, বলুন। রমজান জমাদার, দক্ষিণ 24 পরগনা, বলুন। হ্যাঁ, আমি বলেছি আরজিকরে যেটা ঘটেছে খুব দুঃখজনক ব্যাপার, ঠিক আছে, কিন্তু রাজ্য সরকারের পুলিশ তো 24 ঘন্টার মধ্যে তো তার একটা রিয়াকশন নিয়েছে। এবং রাজ্যকর কাণ্ডে যে ঘটনায় ধরা পড়েছে তো রাজ্য সরকার তো 24 ঘন্টার মধ্যে তার আসামি বলে ধরেছে, কিন্তু সিবিআই তো হাতে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। সিবিআই তো তার সেই আইনের বাইরে যেতে পারেনি, একই মতামত দিয়েছে। তো এবার অভয়ের মা আর বাবা যেটা বলছে যে একাকত্ববাদে আরো অনেকে যুক্ত আছে, ওনারা কি কোনো জেনে বুঝে বলছে না কোনো দলের ইন্ধনের পিন খেয়ে বলছে? কথা ঠিক নয়। আর ডাইরেক্টরের কাছে যখন গেল দিল্লিতে, সেখানে ডাইরেক্টর যখন বলে দিল ওকে তো আমরা নেবো না, তাহলে উনি অফিসারের সঙ্গে দেখা করলো না কেন? এখানে আন্দোলন হতো, তাহলে অফিসারের সঙ্গে ওনার প্রয়োজন নেই। এখন একটা সুস্থ সরকার যে রাজ্যে চলছে তার বদনাম করার জন্য নানা ঘাত প্রতিঘাতের চেষ্টা চালাচ্ছে, কথা ঠিক নয়। এর আগে অনেক হসপিটালে অনেক অভয়ের কারণে অনেক ঘটে গেছে। আমরা সিপিএম আমাদের 84,000 মারা দেখেছি, খুন দেখেছি। বেশ, ধন্যবাদ রমজান জামাদার, আপনার বক্তব্য। দুটো জনমত আমাদের কাছে এলো দূরভাষের মাধ্যমে, দুটো, একটা হচ্ছে এবং আরেকজন রমজান জামাদার দোকে তিনিও এই কথাটা বলছেন যে পুলিশ কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, মানে থেকে দ্রুত বিচার হয়েছে এবং তাকে অনেক ফাঁসি চেয়েছিল তৃণমূল কংগ্রেসের। এটাও বলছেন যে একজন কন্যাহারা বাবা মা একটা সরকারকে বিষোদ্গার করার জন্য নাকি এই কাজগুলো করছে, রাজ্য সরকারকে বিষোদ্গার করার জন্য করছে। যিনি ফোনটা করেছিলেন উনি কি রাজ্য সরকারকে প্রোটেক্ট করার জন্য ফোনটা করেছিলেন? মানে উনি কি ভাষায় কথাবার্তাগুলো বলছেন? যে অভিভাবককে বলছেন যে পলিটিক্যাল পার্টির পিন মারাতে কাজকর্মগুলো করছেন, উনি কোন ভাষাতে কথাবার্তাগুলো বলছেন? উনার কোনো ধারণা আছে? একটি বাবা মা তার মেয়েকে
কাজের জায়গায় পাঠিয়েছে, এবং কাজের জায়গায় পাঠানোতে সে শুধু খুন হয়নি, সে ধর্ষণ হয়ে তাকে খুন করা হয়েছে, সেই বাবা মাকে নিয়ে আজকে বিষোদ্গার করছে। এরা কারা? এবং এটা কি প্রথমবার দেখা গেছে? আমি এই কলারকে নিয়ে বেশি আলোচনা আমার কথা করতে হচ্ছে সিবিআই বোগাস, এই কথাটা তো তৃণমূল কংগ্রেস বারবার যখন সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বাড়ি গেছিলেন, অভয়া বাড়িতে গেছেন, তার নির্যাতিতার বাবা মার সাথেও দেখা করেছিলেন, প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে রাজ্য হলো সিবিআই। কিন্তু এই তদন্তর ক্ষেত্রে মানে যাদের সবচেয়ে আশা ছিল তারা যদি বলে বোগাস এবং একটি সরকারের একদম, এবং বারবারই সিবিআই নিয়ে প্রশ্নটা আসে এবং জবাব দিয়ে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিজেপি দ্বারা পরিচালিত, তার হিসেবে তো এটা বলতে হবে, একটা বোগাস শব্দটা ব্যবহার করেছেন আজকে। না দেখুন, সিবিআই এর কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আমাদেরকেও ব্যথা দেয়, এবং এই ঘটনাটা যেটা মানে ধরে নিন পুরো নাগরিক সমাজ, আমাদের গোটা রাজ্যে একটা আলোড়ন ফেলে দিয়েছিল, যেখানে গোটা নারী সুরক্ষা নিয়ে মানে মানুষ অনেক দিন থেকেই বিচলিত ছিল, কিন্তু মানুষ প্রথমবার পথে নেমেছিল, দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া মানুষ প্রতিবাদ করেছিল নারীদের সুরক্ষা, আমাদের বোনেদের সুরক্ষার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি যদি বলেন সিবিআই এর কথা, সিবিআই তার বাবা মা চেয়েছিল, কোর্ট দিয়েছিল, কিন্তু সিবিআই দেওয়ার কথা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছিল। অভয় বাড়ি থেকে বেরিয়ে বলেছিল আমি 7 দিন কেস রাখবো, যদি 7 দিনের মধ্যে সলভ না করতে পারি তাহলে কিন্তু আমি সিবিআইয়ের হাতে তুলে দেবো। তাহলে কোথাও দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীরও মনে হয়েছিল যে এই কেসটা আমার পুলিশ সলভ করতে পারবে না বা সলভ করতে চায় না, কারণ যেখানে স্বয়ং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার স্পটে পৌঁছে গেলেন, এবং পৌঁছে যাওয়ার পরেও যেভাবে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, আপনি বলবেন এটা তো রাজনৈতিক এভিডেন্স ট্যাম্পারিং এর কথাটা ধরুন অনেকে বলছেন, প্রথম কলারও বলছে, আমি আসছি কৃষাণু, এভিডেন্স ট্যাম্পারিং এর কথাটা বলছো, কিন্তু সিবিআই না আদালতে এটা বয়ান দিয়েছে, না কোথাও বলতে পেরেছে যে এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে। তাহলে বলতে হবে যে এভিডেন্স হ্যাজ বিন ট্যাম্পার্ড। বানশাল কোর্টের যে রায় বেরিয়েছে, সেই রায় আপনি ভালো করে পড়ে দেখুন সুজিতদা। রায়ের লেখা আছে যেভাবে ময়নাতদন্ত করা হয়েছে তাতে ওইখানে প্রপারলি স্যাম্পেল কালেক্ট করা যায়নি, এবং সংক্রমণ একটি মৃতদেহ থেকে আরেকটি মৃতদেহে ছড়িয়ে পড়েছে এরকমও আশঙ্কা করা হয়েছে। তাহলে আমি বলছি এত একটা হাই প্রোফাইল কেস, সকালবেলা সিপি পৌঁছে চলে গেল, তার ময়না তদন্তটা ঠিক করে হলো না কেন? আমাদের কথা না, আমি আবারও বলছি, স্বয়ং সুপ্রিম কোর্টের জাজ জাস্টিস পারিওয়ালা বলছে এরকম তদন্ত আমি আমার 20 বছরের জীবনে কোনদিন দেখিনি। কলকাতা পুলিশকে উদ্দেশ্য করে বলছে প্রাইমা ফেসিয়া ইনভেস্টিগেশন কলকাতা পুলিশ করেছিল, তাদের নিয়ে প্রশ্ন বারংবার বানশাল কোর্ট থেকে শুরু করে আজকে সুপ্রিম কোর্ট অবধি করেছে, তার উত্তরটা কে দেবে? আজকে যে কোনো ধর্ষণ বা খুনের মামলায় প্রথম 24 ঘন্টা বা প্রথম 48 ঘন্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেইখানে যে এভিডেন্সগুলো পাওয়া যায়, সাবস্টেন্সিয়াল এভিডেন্সগুলো, সেইগুলো ধ্বংস হয়ে গেলে পরবর্তী সময় তুমি যতই তদন্ত করো সেটাকে কনক্লুশনে পৌঁছানো যায় না। আমি কৃষাণুর কাছে আসবো, তার আগে আরো একজন আমাদের সঙ্গে জনমতে অংশ নিয়েছে কোন্নগর থেকে সনদ বাবু, বলুন। শুনুন, সারা জীবন খালি এই চলবে, দেশে নেই চাকরি বাকরি, দেশে নেই জিনিসপত্র, হাই মূল্যবৃদ্ধি, খাদি অবয়া একটা জিনিস নিয়ে চর্চা করলে কি সময় কাটবে? আর কি, আমরা তো বেকার হয়ে ঘরে বসে আছি, এসব নিয়ে কোনো আলোচনা নেই। আচ্ছা, বেকারত্ব নিয়ে আপনি আলোচনা চাইছেন, ডেফিনেটলি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, চিরকালই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আজকে এই ধরনের একটা ঘটনা 1 বছর আগে ঘটেছিল, যা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছিল। আমরা আজকে এই বিষয়ে থাকব। ধন্যবাদ আপনি আপনার মতামত জানানোর জন্য। আমি কৃষাণু মিত্রের কাছে আসব। একের পর এক শিয়ালদা কোর্টের বিচারপতি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি, এবং আমি এই কারণে এটা বলছি না, প্রশাসনিক গাফিলতির কথা শুধু মিডিয়ার বিভিন্ন অংশ বলেছে তা শুধু নয়, এটা তো হয়েছে, কিন্তু কোনো কারণে যদি এই বক্তব্য তো আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমি ডিসইনফরমেশনসটাকে শুধু এটা মানে আমল দিচ্ছে না, কেন ডিসইনফরমেশন আদালতের কাছে গ্রাহ্য নয়, কিন্তু যাদের দায়িত্বটা রয়েছে রাজ্য প্রশাসনের জায়গা থেকে, পুলিশের জায়গা থেকে, সেখানে তো এই ধরনের মন্তব্য তো এসছে। ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া হয়েছে একটা পর্যায়ে। এই জায়গাটাকে স্নেহায়ন বলতে চাইছে যে এটা রাজনীতির প্রশ্ন নয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা কলকাতা পুলিশ বা তদন্তকারী সংস্থার ব্যর্থতা। প্রথম কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন 7 দিনের মধ্যে এর ভার্ডিক্ট যদি কলকাতা পুলিশ না পারে আমরা সিবিআই কে দিয়ে দেবো।
কিন্তু কলকাতা পুলিশ তো পেরেছিল। কলকাতা পুলিশ তো দোষীকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারও করেছে, তাকে বাঁচাবার ষড়যন্ত্র কারা করেছে। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে মরে যাওয়া রাজনৈতিক দল কারা কারা চাঙ্গা হতে চেয়েছে। এবং পরবর্তীকালে আরো তথ্য এসছে, যে মিথ্যাচারটা এই প্রতিবেদন থেকে শুরু করে আমি বিজেপির মুখপাত্রের মুখে শুনলাম। কি মিথ্যাচার? যে ময়না তদন্ত নাকি ঠিক করে হয়নি। পরবর্তীকালে এর লিখিত প্রমাণ আমরা মিডিয়াতেও নিয়েছি, আমরা নিজেরাও প্রকাশ করেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ করেছে, যে ময়না তদন্ত শুধুমাত্র যারা পরবর্তীকালে জুনিয়র ডাক্তার নামে আন্দোলন করছিলেন তাদের সম্মতিক্রমে শুধু নয়, তাদের উপস্থিতিতে ময়না তদন্ত হয়েছে। তাদের একাধিক প্রতিনিধি এবং যে পরিবার আছে তাদের সম্মতি এবং উপস্থিতিতে ময়না তদন্ত হয়েছে। কিন্তু সেই সময় টানা 2 মাস এই মিথ্যাচারটা হলো, যে মিথ্যাচারের শিকার হয়তো কোনো বিচারপতি সুপ্রিম কোর্টের এজলাসে বসেও শিকার হয়ে থাকবে। তার কারণ হচ্ছে কলকাতা পুলিশ তদন্ত করার সময় কতবার সাংবাদিক সম্মেলন করেছে তুমি বলো, বা যে দীপক বাবু যে ফোন করেছিলেন আমাকে অনেক কথা বললেন, উনাকে আমি বলবো কলকাতা পুলিশ তদন্ত করার চলাকালীন কতবার প্রেস কনফারেন্স করেছে। আপনার ভালো লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু বলুন সেই দিন থেকে আজ অব্দি সিবিআই কটা প্রেস কনফারেন্স করেছে? দুটোই তো তদন্তকারী সংস্থা, দুটোরই অফিসাররা তদন্ত করছে। তাহলে কলকাতা পুলিশ যে ট্রান্সপারেন্সিটা মেনটেন করছিল, আপনার হয়তো তাকে ভালো লাগেনি। তার কারণ হচ্ছে 34 বছরের একটা হতাশা কাজ করছে অনেকের। কিন্তু সিবিআই আজ অব্দি কটা প্রেস কনফারেন্স করেছে? এই যে ধোঁয়াশা আছে, এই ধোঁয়াশাটা দূর করার চেষ্টা সিবিআই কটা করেছে? এক হচ্ছে যে আমার পরিষ্কার মনে আছে একটি বড় চ্যানেলে, যাকে না দেখলে আবার অনেকেও বলেন পিছিয়ে পড়ে যায় মানুষ, সেই চ্যানেলের একটি খুবই রিনাউন্ড টক শোতে আমি বসে পার্টির যখন প্রতিনিধিত্ব করছি, তখন একজন পরিবারের লোক সে ওপেন লাইভ টিভিতে সেই দিন বলেছিলেন যে নির্যাতিতার গাড়ি নাকি পুলিশ দাঁড়িয়ে থেকে ভেঙেছে এবং সেটা নাকি উনি চাক্ষুষ করেছে। পরবর্তীকালে প্রমাণিত, স্বীকৃত যে সেই গাড়িটা অক্ষত আছে, কোনো ভাঙচুর হয়নি, কিন্তু হাসপাতাল চত্বরে একটা সময় অনেক ভিড় চলে আসাতে হয়তো সামান্য কোনো ডেন্ট হয়ে থাকতে পারে। কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে নির্যাতিতার গাড়ি ভেঙেছে সেই দিন আমাকে দলের প্রতিনিধির উপর শুনতে হয়েছিল। আমি কোনো উত্তর দিইনি বা দিতে পারিনি, কিন্তু সেই দিন পরিস্থিতি পরিবেশে আমি চুপ ছিলাম। পরবর্তীকালে প্রমাণিত, স্বীকৃত যে সেটা মিথ্যাচার করা হয়েছে। তো টপ লেভেল থেকে কেন এই মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে? একটা অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে, একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটেছে। ওই আরজি করে 2001-এও অনেকটা আরেকটা লজ্জাজনক ঘটনা ঘটেছিল। তার নায়করা আজকে রাত দখল করবেন, তারা বিচারের মোমবাতি মিছিল করবেন, আর বাংলার মানুষ এমনি এমনি সব মানে মিথ্যেকে সত্যি হয়ে ভেবে নেবেন। এটা ভাবার তো কোনো কারণ নেই। কিন্তু কৃষাণ, 2001-এর যাদের কথা বলছো তৎকালীন গ্রাম পদার্থ, এগুলো কারা বলেছিল? দিনের পর দিন টিভিতে এসে বলেছিল, দিনের পর দিন পেপারে ছাপা হয়েছিল, যেগুলো অনুবাদ করে না আমি ঠিক কথা আমি বলছি, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছি তোমার কথা। ডিসইনফরমেশন কখনোই তো সঠিক ইনফরমেশন না। এটা এক ধরনের, 1 বছর পর যখন আমরা করছি, আমি মানছি কৃষাণ, 2001 সালে তৎকালীন যাদের ছাত্র নেতা আজকে রাত দখল, তারা কিন্তু নয়। আজকের যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা তো এই সময়টাকেই রিপ্রেজেন্ট করছেন, তারা যদি দেখেন তার সহকর্মী এরকম ভাবে একটা লাইন দাও। আজকের যারা মানে 1 বছর আগেকার যে নেতৃত্ব ছিলেন জুনিয়র ডাক্তারদের, তারা যখন আমাদের জ্ঞান দিচ্ছিলেন, যখন দুর্গাপুজো বয়কট করার কথা বলছিলেন, দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে অরাজকতা সৃষ্টি করছিলেন, যার জন্য কোর্টকে সেখানে দখল দিতে হয়েছিল, তারা পরবর্তীকালে আমরা জেনেছি আমাদের দুর্গাপুজো বয়কট করতে বলছিলেন, নিজেরা শুটিং করছিলেন, নিজেরা উপার্জনের সব আশ্রয় নিয়েছিলেন। শুটিং হোক, রুগী দেখা হোক, রুগীর টাকার বিনিময়ে রুগী দেখা হোক, সব করছিলেন।
বিচারিতা কোনো পরিবর্তন হয়নি 2001 বা আজকেও যাদেরকে হয়তো রাস্তায় দেখবো অনেকেও হয়তো আন্তরিক ভাবে আছেন, তাদের প্রতি আমার সম্মান, তাদেরকে সেলুট। কিন্তু এই ঘোলা জলে মাছ যারা করছে, একদল শূন্য হয়ে যাওয়ার আক্ষেপে করছেন, আরেক দল বারবার 200 বলে 70-এ আটকে যাওয়ার আক্ষেপে করছেন, তাদের দ্বারা প্ররোচিত হয়ে ওকে, আমি আসবো কৃষাণ, অবশ্যই আসবো। আমি বুঝতে পারছি যে 1 বছরের একটা অনেকগুলো বক্তব্য রয়েছে, আমরা তো চাইছি, কিন্তু এখনো একটা জিনিসে চাইবো যে অভিমান বা কষ্ট বুকের মধ্যে রয়েছে নাগরিক সমাজের, সেটা যেন একটা সুস্থ একটা জায়গায় ভেন্টিলেট হোক, এতে গণতন্ত্র মজবুত হবে। মানবাধিকারের প্রশ্ন রয়েছে, আগামীর প্রজন্মের কাছে একটা বড় সম্ভাবনাময় জায়গা রয়েছে, যে জায়গাগুলোর ক্ষেত্রে অন্তত সকলের ক্ষেত্রে। তবে সিবিআই এবং রাজ্য পুলিশের তদন্তের কথা তো বারবার আসবে, তার কারণ জাস্টিস ঠিকমতো পেতে গেলে তদন্তটাও কিন্তু খুব নিখুঁত হতে হবে, নচেত কিন্তু জাস্টিস কিন্তু পাওয়াটা অনেক ক্ষেত্রে দুষ্কর হয়ে যায়। আমি আসবো স্নেহানের কাছে, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন উৎপলেন্দু সান্যাল দমদম থেকে। বলুন উৎপলেন্দু বাবু। হ্যাঁ দাদা, এটা হলো জেনে শুনে বুঝে শুনে দামা দেওয়া দিচ্ছে। যখন বডিটা পুড়িয়েছে তখন বোঝা গেছে, আর তারাও রাখেছে জেনে শুনে বুঝে শুনে দামা দেওয়া দিচ্ছে। এর ভিতরে কোনো কম্প্রোমাইজ নেই, জেনে শুনে বুঝে শুনে করেছে। মানে জেনে শুনে কোনটা করেছে? এই যে কেসটা নষ্ট করে দিত, কেসটা আছে কি, এই কেস এস্টাবলিশ করতে গেলে বহুত ব্যাপার আছে, এটি তো শেষ করে দিচ্ছে, কেসে কিছু রেখেছে। আচ্ছা ঠিক আছে, আপনার বক্তব্য শুনলাম। আমি স্নেহানের কাছে আসবো। কৃষাণু, যেটা এটা ঠিক কথা, রাজ্য সরকারকে কোণঠাসা করা বা তৃণমূল কংগ্রেস শাসক দল সেই সময় যে ঘটনা ছিল আর কি 2024-এর এই যে ঘটনা প্রবাহ, তাতে স্বাভাবিকভাবে একটা রয়েছিল যে সব ক্ষেত্রেই শাসক দল কোনোভাবে তথ্যকে চাপা দিতে চাইছে, যেটা মোকাবিলা করার ক্ষেত্রে অনেকটাই তাদেরকে এই মানে বেশ বেগ পেতে হয়েছিল, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটাও ঠিক যে সিপিআইএম সহ বিভিন্ন এবং ভারতীয় জনতা পার্টি প্রত্যেকেই সুর মিলে গেছিল এক জায়গায়। এখন এই পর্যায়ে এসে ভারতীয় আজকের ইয়েতে নেই, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে এবং আগামীকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পতাকাবিহীন এই আন্দোলনে নবান্ন অভিযান করছেন। কেন গতবার তো এরকম পরিস্থিতি ছিল না, এবছরে কেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে? না, গতবার এই পরিস্থিতি ছিল না, বরং আপনি বলতে পারেন যে বাংলায় একটা নতুন রেনেসা তৈরি হয়েছিল গতবারই, কিন্তু সেটা কিন্তু 14ই আগস্ট রাত থেকে তৈরি হয়েছিল। আচ্ছা, একটা কথা বলুন সুজিত দা, এই যে সবসময় তৃণমূল কংগ্রেস এই যে মানে ভোটের অঙ্কের হিসাব করে না, 14 তারিখ রাত্রিবেলা যারা রাস্তায় নেমেছিল, যে মা বোনেরা রাস্তায় নেমেছিল, তাদের মধ্যে কেউ তৃণমূলের ভোটার নেই? কেউ এমন নেই যে যারা 2024-এ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল? মানে ওই বিপুল সংখ্যক মহিলারা যে রাস্তায় নেমেছে, তার মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের ভোটার না থাকে, তাহলে তো তৃণমূল কংগ্রেস 29টা সিট পেত না। তার মানে সেদিন যারা রাস্তায় নেমেছিল তার মধ্যে তৃণমূলকে ভোট দেওয়া মা বোনেরাও রয়েছিল, কারণ প্রতিটা মানুষ মনে করেছিল যে এই রাজ্যে আজকে মহিলারা অসুরক্ষিত। এবং সেদিনকার তাদের নামার কারণটা কি? সেদিন যে নামার পরে আমি বললাম যে আরজিকর যে ঘটনা ঘটেছিল, ঠিক আছে, তার পরবর্তী সময় রাজ্য সরকার শিক্ষা নিয়ে তারা এই ব্যাপারে নেসেসারি স্টেপ দিয়েছে যাতে মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। তারপরে জয়নগরে একটা মানে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমি সিগনিফিকেন্ট 2-3টে বলি। জয়নগরে একটা নাবালিকাকে নির্যাতন করা হয়েছে। কদিন আগে কসবা ল কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা ওই কলেজেরই একজন ছাত্রীকে ধর্ষণ করেছেন। তাহলে এই রাজ্যে এই ঘটনাগুলো কবে বন্ধ হবে? যবে থেকে মমতা ব্যানার্জি এসছে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে আছে কসবা ল কলেজ, কন্টিনিউয়াস ঘটনা ঘটে যাচ্ছে। আর প্রতিবার তৃণমূল কংগ্রেস এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আমি বলছি তৃণমূল কোনটা চাপা দেওয়ার চেষ্টা করছে? এগুলো তো সব ঘটনাগুলো চাপা দেওয়ার চেষ্টা তো করছেই, তার সাথে সাথে আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আপনি বলুন, তৃণমূল কংগ্রেস বলছে আমরা বিচারের পক্ষে ছিলাম। আচ্ছা, যদি আমিও বিচারের পক্ষে, আপনিও বিচারের পক্ষে, তাহলে আপনি বিচারের জন্য রাস্তায় নামলে তো আমি আপনাকে মারবো না। বারাসাতে, দিনহাটায় রাত দখলের কর্মসূচিতে সরাসরি তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা রাস্তায় নেমে যারা প্রতিবাদী ছিল তাদেরকে আক্রমণ করেছে। আচ্ছা, পুলিশ যখন সল্টলেক স্টেডিয়ামের বাইরে ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যান ক্লাবেরা
যখন সেখানে প্রতিবাদ করে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। আমি বলছি কেন? আমারও ডিমান্ড জাস্টিস, এদেরও ডিমান্ড জাস্টিস। তাহলে পুলিশ, তৃণমূল কংগ্রেস একটা অ্যাজিটেটেড হয়ে গেছিল কেন সেই সময় ওই আন্দোলনকে থামানোর জন্য? আরে সত্যিটা বেরিয়ে আসুক, সত্যিটা বেরিয়ে আসলে তোমাদের সমস্যাটা কি আছে? সেখানে কি ইনভলভমেন্ট ছিল? সেখানে সেই কলেজের প্রিন্সিপালের কি ইনভলভমেন্ট ছিল? সেই কলেজের প্রিন্সিপালকে তার দুদিনের মাথায় প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া হলো কিসের জন্য? কি ঢাকা দেওয়ার চেষ্টা করছে? এই যে 2001 সালের কথা বলছে কৃষাণুদা, আমি একদম একমত। 2001 সালের যে রহস্য মৃত্যু হয়েছিল সেটা প্রথম রহস্য মৃত্যু না, তার পরবর্তী সময় প্রায় 7-8টা ঘটনা ঘটেছে। তার সাথে কোথাও এই অভয়ার ঘটনা ইন্টারলিঙ্ক না তো? তৃণমূল তো 2001 সালে প্রতিবাদ করেছিল। 2011 সালের পরবর্তী সময়ে যখন এই ঘটনাগুলো ঘটলো, আরজি করে রহস্য মৃত্যু হলো, তখন তৃণমূল কংগ্রেস কি স্টেপ নিল? ওকে, আমি পক্ষে শুনলাম, আরো জনমতের দুজন যোগ দিয়েছেন, আমি একটু দ্রুত তাদের মতামত জেনে নেব। সওয়াল কাজী, মুর্শিদাবাদ, বলুন। আরে দাদা, কলকাতা মানুষজনের কি কাজ ধান্দা নেই? কেন? কলকাতার মানুষ তো কাজ করে তো। ওরা তো সিপিআইয়ের বিচার মানে না, তো রাজ্য পুলিশের তদন্ত মানে না, তার তদন্ত মানবে স্যার? বুঝলাম না আপনার কথাটা, আপনি কি বলতে চাইছেন? সওয়াল কাজীর বক্তব্য যে এই ধরনের মন্তব্যকে একটু কলকাতার মানুষ কাজ করে, কলকাতা প্রতিবাদের শহর, কলকাতার মানুষ প্রতিবাদের শহর, কলকাতা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে একটা অন্যতম প্রাণকেন্দ্র। কলকাতার মুরারিপুকুরে এই অগাস্ট মাসেই কলকাতার মুরারিপুকুরে 1908 সালে উল্লাসকর দত্ত, এক বিপ্লবী, যিনি কিন্তু প্রথম বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীদের মধ্যে এক নব আগুনের এক জন্ম দিয়েছিলেন এই শহরে মুরারিপুকুর। সুতরাং কলকাতাকে নিঃসন্দেহে কলকাতায় হচ্ছে, কলকাতা মানুষের প্রচুর কাজ আছে, আন্দোলন, প্রতিবাদ, এটি কাজের অংশ। আরও কে আছেন একজন, বলুন। গোরাচাঁদ মণ্ডল, নবদ্বীপ, বলুন। হ্যাঁ, নমস্কার সুজিত বাবু। হ্যাঁ, আমার বক্তব্য হলো যে প্রথম রাজ্য সরকার পুলিশ তদন্ত করতে চেয়েছে, তাদের তদন্ত করতে দেওয়া হলো না। তারপরে চাইলো আপনার কেন্দ্রীয় সরকারের সিবিআই, তাদেরকে এখন বলা হচ্ছে তাদের তদন্ত করার পরে তারা ভোগা। এটা কি ঠিক হচ্ছে? এরপরে হয়তো কবে বলবে বিচারকরাও ভোগা ভোগা। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। মানুষের উপর আস্থা রাখতে হয়, আস্থা রেখে চলতে হয়, কারণ আমরা ভারতবর্ষে বসবাস। ধন্যবাদ গোরাচাঁদ মণ্ডল, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা এটা বলেছেন। একটু মানে সময় খুব শেষ একদম বলা যেতে পারে, আজকে দীর্ঘক্ষণ চলবে, যদিও অনেক আমরা ছবি, অনেক মতামতও নেব। রয়েছেন কৃষাণু মিত্র, শেষ দিকে কিছু কনক্লুসিভ কথা তুমি বলতে চাইছো? দেখো সুদা, প্রথম কথা হচ্ছে যে এই যে বলা হচ্ছে না তথ্য প্রমাণ লোপাট, প্রথম কথা বলে রাখি যে তথ্য প্রমাণ কেউ অত সহজে লোপাট করা যায় না, এক। দুই হচ্ছে সিবিআই নরমালি যে কোনো কেস পায় সেই ঘটনা ঘটার 3 মাস 4 মাস এমনকি 2-3 বছর পর। বুড়ি বুড়ি উদাহরণ আছে, সারা ভারত জুড়ে আছে, বাংলার আছে। তো সিবিআই এর এক্সপার্টাইজটা ওটাই যে ঘটনা ঘটার 2-3 বছর পরও কেস নিয়ে তারা সেই প্রযুক্তিগতভাবে তাদের সেই উন্নত প্রযুক্তি আছে, সেই টেকনোলজি আছে, তারা যাতে সেই কেসের সমাধান করতে পারে। তো এই অ্যালিবাই গুলো কার? মানে আমি যাকে দোষী পেলাম তাকে আমার পছন্দ নয়, আমার আরো দোষী দরকার, তাই জন্য আমি কন্টিনিউয়াসলি বলবো দোষীকে পাওয়া গেল না, এ প্রকৃত দোষী নয়, আরো দোষী আছে। আমি তদন্ত করে প্রমাণ করতে পারছি না, তাই জন্য প্রমাণ লোপাট হয়ে গেছে। এটা আমার সবথেকে ভালো মানে পালিয়ে যাওয়ার পদ্ধতি। যেমন কৃষাণু স্বীকার করলো সিবিআই এর হাতে রয়েছে, সত্যি তো তাই। যেমন নোবেল চুরিটার ক্ষেত্রে অনেকদিন পর সিবিআই কেসটা পেয়েছিল, তাহলে উন্নত প্রযুক্তি বা তদন্তের ধারা, তদন্তের কিছু ক্রিমিনাল কিছু সিমটম রেখে যাবে, তো সেটা গেলে আমি বলছি যে আরও কিছু দোষী দরকার ছিল। মানে ইঙ্গিতটা কৃষাণুর পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা বা হচ্ছে ওই প্রিন্সিপাল, যার সম্পর্কে মানে অনেক কিছু শোনা যায় বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়েছে, নানা কিছু আছে, ভেতরে অনেক অ্যানামলিস আছে আমি জানি, কিন্তু আমি তো তদন্তকারী নই বা সেই ইয়ে নেই। কিন্তু সিবিআই এর হাতে
তো রয়েছে, ভালো উন্নত প্রযুক্তি, আর না থাকলে সিবিআই চাক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তো ভালো বাজেটও আছে। তো কি মানে কি বলবে এই যে এটা মোক্ষম যুক্তি দিল? না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে অভয়ার কাণ্ডে গোটা মানে বাংলা জুড়ে মানুষের চোখে জল এসেছিল, কিন্তু অভয়া যখন মারা যায় অভয়ার চোখ দিয়ে রক্ত অশ্রু ঝরেছিল। মানে এই যে অত্যাচার অভয়ার ওপর হয়েছিল, আপনি মনে করতে পারেন যে অভয়ার ওপর এই অত্যাচার শুধু একজনে মিলে করেছিল? যখন তৃণমূল কংগ্রেস বারবার শুধুমাত্র সঞ্জয় রায়কে ভিন্ডিকেট করতে চাইছে, তার মানে আসল ঘটনাটা কোথায় তৃণমূল কংগ্রেস চাপতে চাইছে? এই ঘটনা একজনের পক্ষে ঘটনাটা তো সম্ভব না। এবার আমি বলছি মানে তদন্ত তো একটা টেকনিক্যাল, এবার আমি বলছি সিবিআই এর ঘটনা। ওকে, আজকে সময় একদম আমি সত্যটা কথা বলছি, সিবিআই কে তদন্ত সলিউশন করা আর কনভিক্ট করা মানে ডিফারেন্স আছে। আচ্ছা, আরুষি হেমরাজ হত্যাকাণ্ড আপনার মনে আছে? ওরা সিবিআই কেন সবাই জানতো কারা হত্যাকারী, পারলো কনভিক্ট করতে কেন পারলো না? যুক্তি মানে প্রত্যেক পক্ষে প্রয়োজনীয় যুক্তি, দেখো যুক্তিতে অনেকগুলো আছে সিবিআই এর ক্ষেত্রে, কিন্তু ওই একজনের পক্ষে করা সম্ভব কিনা, বা 48 ঘন্টার ডিউটির পর একজনের ফিজিক্যাল মেন্টাল সিচুয়েশনস কি জায়গা থাকে সেখানে। এ তো মদ্যপ ছিল সঞ্জয় রায়, এবং তার আগে এবং হিস্ট্রি শিটার, পরিষ্কার দায়িত্ব নিয়ে এটা বলা যাচ্ছে, প্রথম থেকেই বলেছে হি ইজ এ হিস্ট্রি শিটার। হিস্ট্রি শিটার হিসাবে একজনের এইটা টেকনিক্যালিটিস প্রমাণ করা গেল না, বা সিবিআই ঠিক আলটিমেটলি কি বলবে সেই প্রতীক্ষায় থাকলাম। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ যারা আজকে অংশ নিলেন। এবং অবশ্যই আজকের নাগরিক সমাজের প্রতিবাদ বা 14ই আগস্ট মধ্যরাত স্বাধীনতার সব ক্ষেত্রে সজাগ অবশ্যই, এবং আমাদের মন্তব্য কোনো মানে রাজনৈতিক ভাষ্যের মধ্যেও জনগণের যে ভাষ্য যেটা রয়েছে সবকে নিয়েই আপনার আমার প্রত্যেকের এই অনুষ্ঠান জনমত। দেখতে থাকুন 8+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।